আসসালামু আলাইকুম। আমরা আমাদের আলোর প্রতিসরণ চ্যাপ্টারের ৫ নাম্বার সৃজনশীল প্রশ্ন সলভ করব। এগুলো সবই বোর্ড কোশ্চেন। আমরা আগে আরো ৪ টি প্রশ্ন সলভ করেছি। এগুলো বোর্ড কোশ্চেন। আশা করি এই ৫ টা কোশ্চেন পড়লেই আমাদের 100% কমন পড়বে বোর্ড পরীক্ষাতে। আর যদি মানে কমন পড়া বলতে বোঝা যাচ্ছে যে একটু এদিক সেদিক চেঞ্জ হতে পারে, বাট কনসেপ্ট এগুলো থেকেই আসে সবসময়। ঘুরে, ঘুরে এগুলোই আসে। আমরা এখানেও ৫ টা প্রশ্নের মধ্যে দেখলাম যে একই টাইপসের কোশ্চেন বারবার আসতেছে। যেমন এই কোশ্চেনটাতে বলা হচ্ছে প্রান্তিক কোণ কি? কাচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে কি বুঝো? প্রতিসরণ কোণ নির্ণয় করো। কি শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে চিত্র এঁকে ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা আগেও পড়েছি। সো চলো আমরা এটা আরেকবার গো থ্রু করি, বিকজ এই ধরনের কোশ্চেনই বারবার আসে। সো ক্রান্তিক কোণ কি? যখন আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মি কি হয়? বেঁকে যায়। এই বাঁকানোটা কোন দিকে বাঁকাবে? এটা কি অবিলম্বের দিকে বাঁকাবে নাকি অবিলম্ব থেকে দূরে সরে যাবে? এটা ডিপেন্ড করবে মাধ্যমের উপরে। যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কি হয়? হালকা থেকে ঘন মাধ্যমে হলে আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় নাকি না, আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে। তাহলে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে, মানে আমার যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ, এখানে কি হবে? আপতন কোণের মান প্রতিসরণ কোণের থেকে বড় হবে। অর্থাৎ প্রতিসরণের পরে আমার যে কোণটা সেটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটা কখন? এটা যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন কি হবে? তখন আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার সময় যেটা করবে সে হচ্ছে কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে কি করবে? দূরে সরে যাবে। আগে কি ছিল? আগে সে অবিলম্বের দিকে সরে আসছিল, অবিলম্বের দিকে সরে আসছিল। এখন সে কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সো আগে আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ যদি আর হয় তাহলে আর এর মান কি হবে? আয়ের থেকে বড় হবে। সো আমাদের কোশ্চেন কিন্তু এটা না, আমাদের কোশ্চেন হচ্ছে ক্রান্তি কোণ কি? সো আমরা দেখছি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রতিসরিত হয় তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আপতন কোণের মান যদি আরো বড় হয় তখন কি হবে? আপতন কোণের মান যদি বৃদ্ধি করি আমরা তাহলে এই প্রতিসরণ কোণেও কি হবে? বাড়বে। তাহলে এক সময় যেটা দেখা যাবে, এক সময় হবে যে আপতন কোণ বাড়ানোর এক পর্যায়ে যে এই আপতিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। দুই মাধ্যমে কি করবে? বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এই যে ঘটনা, এই এই ঘটনাকে আমরা কি বলি? আমরা ক্রান্তিকোণ বলি। এই যে আপতন কোণের যে মানের জন্য এই ঘটনা ঘটে সেটাকে আমরা কি বলি? ক্রান্তিকোণ বলি। তাহলে আপতন কোণ এখানে এই ক্ষেত্রে যে আপতন কোণ আই, এটাকে আমরা বলি থিটা সি। কি বলি? থিটা সি। থিটা সি বা সংকট কোণ। সংকট কোণ বা ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ বা ক্রান্তিক কোণ। ওকে। সো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি দুটি মাধ্যমের বিভেদতল ঘেঁষে চলে যায় সেটাকে বলা হয় কি? সংকট কোণ বা ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা, সো সুন্দরভাবে আমরা লিখি, নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়, তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের সংকট কোণ বা ক্রান্তিক কোণ বলে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, কাচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে কি বুঝো? আমরা জানি প্রতিসরণাঙ্ক n is equal to c by v, যেখানে c হচ্ছে কি? c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ। আর v হচ্ছে কি? v হচ্ছে
ওই মাধ্যমে, সো ওই মাধ্যমে আলোর বেগ, তাহলে এখানে কি আছে, এখানে কাচ আছে, তাহলে কাছে আলোর বেগ, কাছে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ সো কাছে যেটা হবে, সেই কাচের বেগকে, যদি কাছে আলোর বেগ কত, কাছে আলোর বেগ দিই 2 × 10⁸ হয়, মনে করো 2.1 × 10⁸ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কাচে কাচের প্রতিসরণাঙ্ক পেয়ে যাব। সো আমাদের এখানে বলছে কাচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে কি বুঝো? সো কাচের প্রতিসরণাঙ্ক 1.41 বলতে বুঝি যে বায়ুতে আলোর বেগ এবং কাচে আলোর বেগের যে অনুপাত সেটা কত, 1.41। অর্থাৎ বায়ুতে আলোর বেগ কাচে আলোর বেগের 1.41 গুণ। তাহলে এখান থেকে আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরণাঙ্ক যত বেশি, ওই মাধ্যমে আলোর বেগ কি হবে, তত কম হবে। কারণ আমরা জানি বায়ু বা শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত, 1। বায়ুতে বায়ুর প্রতিসরণাঙ্ক কত, 1, 1.00002। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸, সেখানে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। আর কাছে হচ্ছে কি 2 এর থেকে একটু বেশি বেগ, 2 × 10⁸ থেকে একটু বেশি, তাহলে ওখানে প্রতিসরণাঙ্ক পাচ্ছি কত, 1.41। তাহলে এখানে দেখতেছি আলোর বেগ যত বেশি, প্রতিসরণাঙ্ক কি তত কম। সবচেয়ে বেশি বেগ কোথায়, সবচেয়ে বেশি বেগ হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে। এই জন্য তার সাথে আমরা অন্য জিনিসগুলো কম্পেয়ার করি। তাহলে এটাকে আমরা বলি কত, এটার প্রতিসরণকে 1 ধরি, এটাকে 1 ধরে এবার আমরা কি করি, বাকিগুলোকে বের করি। তাহলে কাছের প্রতিসরণক 1.41 বলতে বোঝাচ্ছে কি, যে কাছে আলোর বেগ বায়ুতে আলোর বেগের থেকে 1.41 টাইমস কম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রতিসরণ কোণ নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এখানে কি করতে বলা হয়েছে, প্রতিসরণ কোণ নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা এখানে প্রতিসরণ কোণ নির্ণয় করি। আমাদের এখানে দেখা যাচ্ছে ছবিতে বায়ু থেকে কাছে আলোর প্রবেশ করছে, এখানে আই বলে দেওয়া হচ্ছে কত, 45। সো আমাদের আই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু, সরি, এখানে আই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর আমাকে বের করতে হবে আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর কাছের প্রতিসরণ এই কোশ্চেনে দেওয়া দেওয়া নাই, বাট উপরে গিয়ে আমাদের একটা কোশ্চেন চলে আসছে 1.41 বলতে কি বুঝো। সো আমরা ধরলাম কি, কাছের প্রতিসরণ কত, কাছের প্রতিসরণ ধরলাম এন জি হচ্ছে 1.41। আর আমরা জানি এন এ বা এন এ আর বাতাসের প্রতিসরণ কত, 1। বাতাসের প্রতিসরণ কত, 1। তাহলে স্নেলের সূত্রটা আমরা জানি, স্নেলের সূত্র থেকে পাই এন এয়ার সাইন আই ইজ ইকুয়াল টু হবে এন গ্লাস সাইন আর। কারণ কি, কারণ হচ্ছে যে বাতাসকে আমরা ধরলাম কি এন এ, এন এর মান কত হবে, 1 হবে। আর এই কাচ মাধ্যম এটাকে ধরলাম গ্লাস, এনজি, এনজি কত, 1.41। আর এই যে গ্লাসে হচ্ছে আর, আর বাতাসে হচ্ছে কি আই। তাহলে এন এ সাইন আই ইজ ইকুয়াল টু কি এনজি সাইন আর। আমাদের এখান থেকে বের করতে হবে কি, বের করতে হবে আর এর মান বের করতে হবে। তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু এন এ সাইন আই ডিভাইডেড বাই এনজি। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। আর সাইন কত, সাইন আই মানে আই এর মান হচ্ছে 45। আর এনজি মান কত, এনজি মান হচ্ছে 1.41। তাহলে আমরা পাচ্ছি কি সাইন 45 মান কত, 1/√2। আর নিচে ডিভাইড বাই কত, 1.41। তাহলে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু 1.41। এটা করলে আমরা কত পাই, আমরা পাই 1/√2 বাই
0.50, 0.50 মানে হাফ। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স 0.5। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আর ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটা পারলাম। আচ্ছা, এরপরে আমাদের একটা বর্ণনামূলক কোশ্চেন, কি শর্তে পূর্ণবর্তীর প্রতিফলন ঘটে চিত্রকে ব্যাখ্যা করো। কি শর্তে পূর্ণবর্তীর ঘটে চিত্রকে ব্যাখ্যা করো। তাহলে পূর্ণবর্তীর প্রতিফলনের ক্ষেত্রে ফার্স্ট শর্ত হচ্ছে অবশ্যই কি হতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। আর দুই হবে কি? আপতন কোণ হবে প্রান্তিক কোণের থেকে বড়। আর তিন কি হবে? তিন হবে প্রতিসরণের সূত্র না মেনে প্রতিফলনের সূত্র মেনে চলবে। ঠিক আছে? তাহলে জিনিসটা কি হচ্ছে? প্রথমত আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, সো আমাকে আগেই উল্লেখ করে দিতে হবে এটা হচ্ছে কি ঘন মাধ্যম, আর এটা কি হালকা। তাহলে ঘন থেকে হালকায় আসতেছে, এটা 100% আগে ক্লিয়ার করে বলতে হবে। ওকে, নেক্সট কি হবে? নেক্সট হবে যে আমরা এখানে দেখাই দিব যে এখানে সে এ একটা কোণে দেখাই দিবা যে এ একটা কোণে যাচ্ছে আলো কাছাকাছি, আর এই আরেকটা অ্যাঙ্গেলে যদি যায় আলোটা চলে যাচ্ছে তল ঘেঁষে, মানে ক্রান্তি কোণ। তাহলে এটা কি? এটা হচ্ছে থিটা সি। এটা কত? এটা হচ্ছে থিটা সি, আমরা লিখে দিব থিটা সি। আর এই থিটা সি থেকে যদি বড় হয় তখন হবে কি? তখন হবে হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এর থেকে যদি বড় হয় তখন হবে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এভাবে আমরা দেখাই দিব। তাহলে আমরা লিখে দিব এরকম যে এ, প্রথমটা হচ্ছে এ, এখানে সবুজটা এ থেকে এ প্রাইমে যাচ্ছে, আর এই যে বি, এটা যাচ্ছে কি বি প্রাইম, তল ঘেঁষে চলে যাচ্ছে বি প্রাইম। আর সি হচ্ছে কি? এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে সি প্রাইম। এভাবে আমরা দেখাই দিব ছবি এঁকে। তাহলে এটাই হচ্ছে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সির ক্ষেত্রে, মানে কি ক্রান্তি কোণের থেকে বড় কোণে আপতিত হচ্ছে। ওকে, এভাবে লিখলে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।